নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আপনাদের সঙ্গে আমি অনির্বাণ। আজকের জানতে চাই বাংলা নিয়ে, আর জানতে চাই বাংলায় আমাদের আজকের অতিথি কবি সাহিত্যিক বিনায়ক বন্দ্যোপাধ্যায়। বিনায়ক, আপনাকে স্বাগত। বিনায়ক দা, জানতে চাই বাংলায় আমরা ইদানিং করে রাম মন্দিরকে কেন্দ্র করে, অবশ্যই শুভ নববর্ষের অনেক ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা বিনায়ক দা। এবং যে কথা শুরুতেই আসবো বিনায়ক দা, যে ইদানিং করে রাম মন্দির, রামের পুনরাজ্যাভিষেক যাকে বলা হচ্ছে কার্যত এদেশের মাটিতে, তার কারণ রামায়ণের রাম নিজের রাজ্যে ফিরে এসে সুখে শান্তিতে রাজ্য শাসন করলেও আজকের অযোধ্যার রামের ফিরতে অনেকগুলো বছর কেটে গিয়েছে। বিশেষ করে স্বাধীন দেশের পরিপ্রেক্ষিতে, যেটাকে অনেকেই লজ্জা বলে মনে করেছেন, যে মর্যাদা পুরুষোত্তমের দেশের গৌরব হিসেবে, দেশের গর্ব হিসেবে, দেশের রোল মডেল হওয়ার কথা, তিনি আদৌ অযোধ্যায় জন্মেছেন কিনা এ প্রশ্ন তাকে তার দেশের মানুষ করেছে। ফলে সেই জায়গা থেকে আমাদের এই অনুসন্ধান, রামের কথা, রামের চর্চা। আমি একজন সাহিত্যিক হিসেবে বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করব, বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের রাম কেমন? তিনি কি বাল্মীকি রামায়ণের উত্তর ভারতের রাম, যিনি আমাদের ওই তথাকথিত বামপন্থী ঐতিহাসিকদের ভার্সন অনুযায়ী দক্ষিণ ভারত জয় করতে গিয়েছিলেন, অনার্যবর্ত জয় করতে গিয়েছিলেন আর্যাবর্তের রাম? নাকি তিনি কৃত্তিবাসের রাম? নাকি তিনি তুলসীদাসের রাম, যিনি পরবর্তীকালে একটু সরে এসেছিলেন আর্যাবর্ত থেকে, কিন্তু পুরোপুরি পূর্ব ভারতেও এসে পড়েননি? নাকি তিনি নিতান্তই আমাদের ঘরের ছেলে কৃত্তিবাস ওঝার রাম? আমার মনে হয় রাম একটা সম্মিলিত শব্দ, সকলের শব্দ। আমরা অনির্বাণ ভারত নিয়ে কথা বলছি, কিন্তু কথা বলার সময় আমরা হয়তো কোথাও ভুলে যাচ্ছি যে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ডে আজকেও প্রতিটি সন্ধ্যায় রামগান, রামকথা অনুষ্ঠিত হয়। দক্ষিণ পূর্ব এশিয়ায় রাম, সীতা, হনুমান বিপুলভাবে জনপ্রিয়। আমার একটি খবরের সূত্রে সেই মেয়েটির কথা মনে পড়ে যাচ্ছে, যে পূর্ব এশিয়ার সংস্কৃতিকে অস্বীকার করে মালয়েশিয়ার আধা তালিবানি শাসন ব্যবস্থা সেই মেয়েটিকে রামের মূর্তি নামিয়ে রাখতে বলেছিল। মেয়েটি অস্বীকার করে। মেয়েটি ধর্মে মুসলিম, তাতে কিছু এসে যায় না। সেই মেয়েটির কোলেই রাম সবচেয়ে সিকিওর। রাম কোনো ধর্মের একার নয়, রাম একটা সংস্কৃতি, রাম একটা জীবনচারণের অংশ। সেটা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, শিখ, খ্রিস্টান, জৈন নির্বিশেষে। এই পূর্ব এশিয়ার কথা যে বললাম, যেখানে কে বৌদ্ধ, কে মুসলমান, কে হিন্দু কোনো ফ্যাক্টর করছে না, সেখানে কিন্তু আজও প্রতিনিয়ত বিপুলভাবে জনপ্রিয় রাম। এবং সেই রামকে একা কেন, রাম, সীতা, হনুমান, এবং রামের অনেক রকম ভার্সন আছে। আমি যেটা বলতে চাই এখান থেকে এই হতে পারে যে রাম কোথায় স্পেশাল। রাম নামটা একটা জায়গায় স্পেশাল, যেটা আমি আমার একটি সাম্প্রতিক লেখাতে লিখেওছি, যে রামকে কেউ দেবতা হিসেবে গ্রহণ করতে পারেন, সেটা তার স্বাধীনতা, সেটা তার ইচ্ছে। রামকে কেউ মহাকাব্যের নায়ক হিসেবে গ্রহণ করতে পারেন, যে একজন নাস্তিক কিন্তু তার মনে হচ্ছে যে রাম মহাকাব্যের নায়ক। আমার নিজের কাকা, তিনি বামপন্থী রাজনীতির একজন খুব নামকরা ব্যক্তিত্ব ছিলেন, তো তিনি রামকে একজন মহাকাব্যের নায়ক হিসেবে খুব পছন্দ করতেন। এবারে আমি আর কথায় আসছি, রামকে কেউ সুশাসনের প্রতীক হিসেবেও গ্রহণ করতে পারেন, যে রাম মানে এই রাজত্বে কারো এগেনস্টে ডিসক্রিমিনেশন হবে না, এভরিবডি উইল গেট হিজ ডিউ। তো একটি ব্যক্তি 3 in 1, সে দেবতা হতে পারে কারো কাছে, মহাকাব্যের নায়ক হতে পারে কারো কাছে, আবার সুশাসনের প্রতীক হতে পারে কারো কাছে। এই যে ভেরিয়েশনটা, এটা পাওয়াটা কিন্তু খুব দুষ্কর। সেই জায়গা থেকে রাম কেবলমাত্র রাজনীতির কিনা, রাম কেবলমাত্র কোনো দলের কিনা, রাম মন্দির হয়ে গেলে সেখানে কি হবে, একটা কথা খুব পরিষ্কার বলে নেওয়া দরকার, যে রাম মন্দিরের পক্ষে বিপক্ষে সওয়ালের এখন আর কোনো প্রশ্ন নেই। সেই জায়গা আমরা পেরিয়ে এসেছি। সুপ্রিম কোর্টের রায়ে একটি সিদ্ধান্ত হয়েছে, সেই সিদ্ধান্ত ভারতবর্ষের মতো দেশে খুব শান্তিপূর্ণভাবে সংশ্লিষ্ট সব পক্ষ সেটাকে অ্যাকসেপ্ট করেছেন, বাদানুবাদ যাই থাকুক, এবং একটি রাম মন্দির নির্মিত হচ্ছে। এবং আমাদের এটাই তো একমাত্র সমস্যা না, ভারতের হাজার সমস্যা আছে। আজকের ভারতে আমার মনে হয় সবচেয়ে বড় যেটা, রাম একজন সুশাসনের প্রতীক। কারণ তার রাজত্বে রামের কিন্তু আমরা ভবভূতির লেখা পড়ি, বা তুমি অনেকের কথা বললে তার সঙ্গে আমি ভবভূতির নামটা অ্যাড করব, বলছেন যে তিনি কুসুমের মতো কোমল, আবার বজ্রের মতো কঠোর। রাম কিন্তু একটা জায়গা থেকে আমি বলবো, যে জায়গাটাতে প্রায় সবাই একমত, যে রাম কিন্তু একজন গণতান্ত্রিক মানুষ ছিলেন। তিনি ভুল করেছেন, যে ভুলগুলো সেগুলো কিন্তু হয়তো প্রচার
কথায়, মানে রামের, অনেকে এই সীতার প্রসঙ্গ তুলে ধরেন, সেটার সঙ্গে কি একমত হওয়া যায় না? যায় না। কেন সীতাকে পাতাল প্রবেশ করতে হলো, কেন সীতাকে চলে যেতে হলো? কিন্তু এখানেও রামের গণতান্ত্রিক সেই চরিত্রের কথা আমরা ভুলতে পারি না, যে কোথায় কোন রজক একটি কি কথা বলছে, সেই কথা পল্লবিত হচ্ছে, রাম সেটা শুনছেন। তো আজকের ভারতের রামের এই দিকটাই উঠে আসবে, যে সুশাসন এবং গণতন্ত্র, এটার একটা ব্যাপার উঠে আসবে। তার বাইরে কারো মনে হতে পারে তিনি দেবতা, হতে পারে, তার স্বাধীনতা। কারো মনে হতে পারে তিনি মহাকাব্যের নায়ক, সেটা তার স্বাধীনতা। কিন্তু এই বিতর্কের, আমি মনে করি, বা এটা নিয়ে জল ঘোলা করার আর কোনো জায়গা নেই। কারণ যে রামকে পূর্ব এশিয়া থেকে ইউরোপের অনেক প্রান্তে, আরো অন্যান্য জায়গায় এতটা জনপ্রিয়, বিশেষ করে সেই রাম গাথার যে নাটকীয়তা, যে কাব্যিক উপাদান তার জন্য, তাকে নিয়ে ভারতবর্ষে এই মানে হিংসা হানাহানির আর কোনো জায়গা নেই। এইটা আমার খুব জোরের সঙ্গে মনে হয়। একেবারেই। আমি আপনার শেষ লেখাটি পড়েছি বিনয়, আমি সেই কারণেই জিজ্ঞাসা করবো আরো একবার, এহেন রামের নাম উচ্চারণে, মানে যাকে যে কেউ নিজের মতো করে নিজের হৃদয় মন্দিরে বসাতে পারেন, সেই মন্দিরটার যে আসনটা দেবতার জন্যই নির্দিষ্ট থাকতে হবে তা নাও হতে পারে, সেরকম একটা জায়গাতে দাঁড়িয়ে আমাদের দেশে রামের নামে চরিত্র হতে পারে, রামের নামে জয়ধ্বনি করাটা, এটা রাজনৈতিক স্লোগান হয়ে গেল। এটা আমাদের জন্য কতটা দুর্ভাগ্যের? হ্যাঁ, অবশ্যই এটা দুর্ভাগ্যের। হ্যাঁ, একটা জিনিস আমি বলবো, রাম যেহেতু মর্যাদা পুরুষোত্তম, সেই জায়গা থেকে, এবং যেটা রবীন্দ্রনাথও বলছেন, রবীন্দ্রনাথ থেকে বুদ্ধদেব বসু, যে রাম নরচন্দ্রমা। রামায়ণের বিরাট পণ্ডিত ভি এস শ্রীনিবাস শাস্ত্রী তিনিও বলছেন, রাম চরিত্র হিসেবেই এমন যে তিনি অনেক মানবোচিত ভুল করে ফেলেন, এবং সেগুলো ভুলই। আজকে যে কথা বলা হয়, দেখা যাবে যে রাম অনেক সময় সীতার দ্বারা তিরস্কৃত হচ্ছেন এবং সেটা রাম গ্রহণ করছেন। রাম অনেক সময় একটা জাজমেন্টের ভুল হচ্ছে, কিন্তু রাম একই সঙ্গে প্রচন্ড ইমোশনাল, আবার অসম্ভব কর্তব্যপরায়ণ। এই যে সংমিশ্রণ যে জায়গাটাতে, সেখানে রামের নামে কারো আপত্তির তো কোনো কারণ দেখি না। এবার দ্বিতীয় একটা পয়েন্ট আসে, যে হ্যাঁ, মর্যাদা পুরুষোত্তম তিনি, তার নামটা কি যেখানে সেখানে চিৎকার করে বললেই বা কিছু বললেই কি বিরাট ভক্তি দেখা হয়? না, আমি সেটাকেও আমি যে খুব সমর্থন করছি তা নয়। কিন্তু তার বাইরে একটা কথা আছে, এই দেশে অনেক রাজনৈতিক নেতার নাম ধরে অনেক চিৎকৃত সমর্থন দেখা যায়। আমাদের যেটা শুনলে বাঙালিদের যেটা খুব একটুখানি অস্বস্তি হবে, যে উত্তরপ্রদেশে নেতাজি 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 বলে মুলায়ম সিং যাদবকে নিয়ে বিরাট মারপিট হতো, মাতামাতি হতো। তো আমরা খুব অবাক হয়ে ভাবতাম, ভারতবর্ষে কি আরো দ্বিতীয় নেতাজি থাকতে পারে নাকি? কিন্তু আমার কথাটা হচ্ছে, যেখানে প্রত্যেকটি রাজনৈতিক নেতা, ছোট বড় নেতা নেত্রী, তাদের নিয়ে প্রকাশ্যে এত উন্মাদনা চলতে পারে, সেখানে রামের নাম নিয়ে যদি কেউ আবেগে মাতোয়ারাও হয়, তাতে এত রিয়্যাক্ট করার কিছু আছে বলে তো মনে হয় না। এই অ্যালার্জির কোনো কারণ আমি কিন্তু খুঁজে পাইনি কোথাও। এই অ্যালার্জির কারণ অনেকেই খুঁজে পাননি। আপনার লেখাতেই পড়ছিলাম বিনয়দা, যে যাদের এদেশে কোথাও একটা, আপনার লেখাতেই পড়ছিলাম বিনয়দা, যাদের এদেশে স্বাধীনতা আন্দোলনের একটা নির্দিষ্ট পর্যায়ে বা পর্বে বন্দে মাতরম বলতেও আপত্তি ছিল, কিন্তু জয় শ্রীরাম বলতে আপত্তি ছিল না, এমন অনেক মানুষের কথা আপনার লেখাতে এসছে, পড়েছি। হ্যাঁ, আমি জালিয়ানওয়ালাবাগে আব্দুল ঝোলানি, সম্ভবত আব্দুল সাহেবের কথা শুনেছি। জালিয়ানওয়ালাবাগে আমি গেছিলাম সেখানেইতে। তো তিনি বলেছিলেন যে রামের নামে কোনো জয়ধ্বনি উঠলে আমার তো গলা মেলাতে, সেটা ঠিক জয় শ্রীরাম ছিল কিনা আমি জানি না, সেটা যাই হতে পারে, সেটা রাম হতে পারে, সেটা সিয়ারাম হতে পারে, সেটা রামজি কি জয় হতে পারে, যাই হতে পারে। কিন্তু তিনি বলেছিলেন তার কোনো আপত্তি নেই, কারণ রাম যখন এদেশের সর্বোৎকৃষ্ট রাজা হিসেবে গণ্য, তখন তিনি সবার রাজা, হিন্দু, মুসলমান, শিখ, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, ব্রাহ্মণ, চণ্ডাল, সকলের রাজা তিনি। তো রাজার রাজত্বে প্রজারা তো সবাই সমান, এবং রামের রাজত্বে কিন্তু ডিসক্রিমিনেশনের কোনো জায়গা ছিল না। যেটা আমি একটা জায়গায় উল্লেখ করেছি, যে এই যে হনুমান চালিসা একটি গ্রন্থের কথা আসে, আমরা দেখি গোটা উত্তর ভারত জুড়ে বজরংবলীর জনপ্রিয়তা রামের চেয়েও বেশি। তো আর কোন মহাকাব্যে সেবককে প্রভুর চেয়ে উঁচুতে উঠতে দেওয়া হয়েছে? তো আমার বক্তব্য হচ্ছে, এখানে একটা লাইন আছে, তুহু মম প্রিয় ভরত হিসাম ভাই, ভরতের হাতে ছিল অযোধ্যার অ্যাডমিনিস্ট্রেশন। তো এই লাইনটা, এই পংক্তিটার মানে কি এভাবে করা যেতে পারে না, যে অ্যাডমিনিস্ট্রেশনে আরো বনবাসী জনজাতি তাদের একটা জায়গা করেছিলেন রাম? এগুলো সবই ডিসকোর্সের ব্যাপার। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, অনেকে এটা বলেন তিনি আমার ব্যক্তিগত, তাকে নিয়ে কেন আমি প্রকাশ্যে বলবো? আপনার আর কিছু তো ব্যক্তিগত নয়,
নয়। আপনি আপনার আরাধ্যই শব্দটা ব্যবহার করছে, আরাধ্য নেতা নেত্রীর জন্মদিনে হোর্ডিং টাঙিয়ে, ফ্লেক্স টাঙিয়ে, মহাপুরুষের সঙ্গে তুলনা করে আপনি সবকিছু প্রকাশ্যে করতে পারেন। শুধু আপনি আশা করেন ব্যক্তি কয়েকটা বিষয় শুধু ওগুলো খুব গোপনে করতে হবে। কেন? রামের নাম নেওয়াটা বা রামকে ভালোবাসা কিন্তু কোথাও অপরাধ হিসেবে গণ্য হতে পারে না। হ্যাঁ, এখানে অনেকগুলো প্রশ্ন উঠবে যে এটা কেন, ওটা কেন, এটার সঙ্গে আমার কথাটা যেটা একটাই কথা, যে আজকে সুপ্রিম কোর্টের রায়ে যে বহুদিন ধরে চলে আসা বিবাদ বিসংবাদ, তার মধ্যে সৌধ নির্মাণ, বিনির্মাণ, ধ্বংস, মন্দির ধ্বংস, মসজিদ ধ্বংস, সমস্তগুলো পেরিয়ে আমরা একটা জায়গায় এসে পৌঁছেছি যেখানে একটা আপাত শান্তি কল্যাণ বিরাজ করছে। আমার কথা, এই জায়গায় কেউ যেন এই রাম, রবীন্দ্রনাথ যে কথাটা বলেছিলেন সেটাই আমার মূল কথা, যে রাম ভারতের ঐক্য সাধন প্রথম করলেন। এই বিপুল ভারতের ঐক্য সাধনের প্রথম এবং প্রধান কারিগর রামকে কেন্দ্র করে যেন কোনো বিভেদের রাজনীতি হতে পারে। এবার আপনি বলবেন ও করছে, ও বলবে সে করছে, আপনি নিজে কেন সেটা করছেন? কেউ সেই জায়গাটা থেকে আমরা যেন প্রত্যেকে রামকে কারো দেবতা, কারো মহাকাব্যের নায়ক, কারো বা রাজা, যে যেভাবে হোক দেখুক, তিনভাবে তিনজন দেখুক বা তিনভাবে একজনই দেখুক, আমরা যেন রামকে সেই কেন্দ্রে রেখে সুশাসনটাকে ভাবতে পারি। এবং আজকে আমি একটা জিনিস খুব আনন্দের সঙ্গে লক্ষ্য করছি, আমি বিভিন্ন ভিডিও দেখি, অযোধ্যার মানুষ হিন্দু মুসলমান নির্বিশেষে তারা কিন্তু এই যে রাম মন্দিরকে কেন্দ্র করে একটা বিপুল পর্যটনের সম্ভাবনা খুলে যাচ্ছে। প্রচুর মানুষ আসবেন পূর্ব এশিয়া থেকে আসবেন এবং তাতে একটা বিপুল রোজগারের সম্ভাবনা খুলে যাচ্ছে। এটা আপনি জানেন অনির্বাণ, যে জায়গা থেকে যে অযোধ্যার যে জমি আমি শুনছিলাম যার মূল্য ছিল 5 লাখ টাকা, সেই জমির এখন দাম হয়ে গেছে 55 লাখ টাকা। তো সেখানে অনেক অনেক নতুন ব্যবসায়িক প্রতিষ্ঠান খুলছে। নতুন একটা মানুষ যে হয়তো চুপ করে বসেছিল, সেই এত মানুষের মানে সমাগমে যদি একটি স্টেশনারি দোকানও দেয়, তার রোজগারটি অন্তত ইতে হচ্ছে। এই যে অযোধ্যার একটা নতুন করে আমি বলবো একটা মানে কি বলবো স্বাবলম্বী হয়ে উঠছে অযোধ্যা, একটা মানে গঞ্জ শহরের জায়গা থেকে সেটা একটা মেগা সিটি হয়ে উঠছে রামকে কেন্দ্র করে। এটা তো একটা আনন্দের সংবাদ, এটাতে তো কোনো, এবং তার সঙ্গে আমি বলবো রাম কিন্তু ভারতের পরিবেশের পক্ষেও একটা খুব বড় নাম। কারণ রাম কিন্তু তার গোটা জীবনে রাম কিন্তু কখনো বনে গিয়ে অট্টালিকা বানাননি, তিনি কিন্তু বনে ওই ছাউনি ওই কুটিরেই থাকতেন, তিনি বানাতে পারতেন রাজার ছেলে। তো সরজু নদী থেকে আরম্ভ করে সমস্ত পরিবেশ রক্ষা, এটার একটা বিপুল জায়গা। এবং আরো একবার উল্লেখ করব রামের সেই গণতান্ত্রিক স্পিরিট। রামকে ঘরে আনতে, এটা রামায়ণেই আছে যে 6 দিন পরে অনেকে গেছিলেন, ভরতের নেতৃত্বে অনেকে গেছিলেন রামকে ফিরিয়ে আনতে। তার মধ্যে একজন ঋষি ছিলেন জাবালি, তিনি নানা রকম কথা বলছিলেন যে পিতৃসত্য পালনের কোনো দরকার নেই, এটা নেই ওটা নেই। তো তখন রাম তাকে বলেন আপনি তো উল্টো কথা বলছেন। তখন জাবালি বলেন আমি প্রয়োজনে আস্তিক, প্রয়োজনে নাস্তিক। রাম কিন্তু জাবালির কোনো শাস্তি বিধান করেননি। তো এই যে রাম যে ব্যক্তি স্বাধীনতা প্রত্যেকটি নাগরিকের ক্ষেত্রে সুনিশ্চিত করার চেষ্টা করেছেন অন্তত রাজা হিসেবে, সেই সময় আজকের ভারতেও প্রত্যেকটা প্রদেশে, শুধু কেন্দ্রে নয়, প্রত্যেকটা প্রদেশেও নাগরিকের সেই স্বাধীনতাটা থাকুক, সে যা বলতে চায় সে যেন তা বলতে পারে, তার জন্য তাকে যেন শাস্তি পেতে না হয়। যারা বিভিন্ন কথা বলেন ভিন্ন রুচি, তারা নিজেরা কি ভিন্ন রুচি মানেন? তারা নিজেরা কি একটা ভিন্ন রুচির কোনো জায়গা মানেন? রবীন্দ্রনাথ ঠাকুর একজন সংস্কৃতজ্ঞ পণ্ডিত, রবীন্দ্রনাথের ঠাকুরের রামায়ণ নিয়ে বিরাট রিসার্চ করেছিলেন সুখময় শাস্ত্রী। শান্তিনিকেতনের একটা ইউনিফর্ম হয়েছিল, সুখময় বাবু বলেছিলেন আমাকে চাকরি থেকে বিদায় দিন, আমি তো কোনোদিন সেলাই করা জামা কাপড় পরিনি, আমি ইউনিফর্ম পরতে পারবো না। তখন রবীন্দ্রনাথ বলেছিলেন আপনাকে পড়তে হবে না, অন্যদের নিয়ম আপনার ব্যতিক্রম। এইটাই কিন্তু রাম রাজত্বেরও মূল কথা। রাম জাবালির ক্ষেত্রে কোনো নিয়ম চাপিয়ে দেননি। নিয়ম থাকলে যে নিয়মের ব্যতিক্রমও থাকতে পারে, এবং একটা রাজত্বে সেই নিয়মের ব্যতিক্রমে সবাই থাকতে পারে। সেই নিয়মের ব্যতিক্রমে পুরুষ থাকতে পারেন, নারী থাকতে পারেন, তৃতীয় লিঙ্গের মানুষ থাকতে পারেন, প্রত্যেকে সিকিউর থাকতে পারেন। এটাই কিন্তু রাম রাজত্বের মূল কথা। সেই রাজত্বের মূল কথায় কোনো ধর্ম, কোনো জাতির বেসিসে, কারো কোনো ডিসক্রিমিনেশনের জায়গা নেই। এটাকে সামনে রেখে রাম মন্দিরের এই উদযাপনকে আমরা প্রত্যেকে যেন একটা উৎসব হিসেবে দেখতে পারি, এবং অন্যান্য যে সমস্যাগুলো আছে সেদিকে আমরা ফোকাস করতে পারি, আগামীর দিকে এগিয়ে যেতে পারি। যে বহুদিন ভারতবর্ষে অন্তত একটি বিবাদ সলভড হয়েছে, পিরিয়ড, আর ঝগড়ার জায়গা নেই। এই জায়গা থেকে আমরা যেন এগোতে পারি, এটা নিয়ে আর রাজনীতির কোনো প্রয়োজন নেই এই মুহূর্তে। বেশ, বিনায়কবাবু আপনার কাছে আমার অলমোস্ট শেষ কোশ্চেন, শেষ প্রশ্নই বলতে পারেন আপনার কাছে আমার,
এই যে এত প্রাণের মনের নিজের দৈনন্দিনের রামকে তাকে তুলে রাখা, তাক আলাদা করে সযত্নে দেবতার আসনে তুলে রেখে সম্প্রদায়ের গণ্ডি টেনে দিয়ে রাম হিন্দুর রাম, রাম ভগবান রাম, এটা কি আপনার কোনো কোনো নিশ্চিত একটা উদ্দেশ্য প্রণোদিত ইচ্ছে বা লক্ষ্য পূরণের জন্য বলে মনে হয়? কেন বলছি, ধরুন আমরা শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা নিয়ে যাদেরকে মাতোয়ারা হতে দেখি, যাদেরকে কথায় কথায় উদার, বামপন্থা ইত্যাদি শব্দগুলো ব্যবহার করতে দেখি, কই তারা তো আমাদেরকে বলেন না শক্তি চট্টোপাধ্যায় নিজের জীবনের শেষ কাজ হিসেবে শ্রীমদ্ ভগবদ গীতা অনুবাদে হাত দিয়েছিলেন। আপনি পড়েছেন বিনয়দা, আমি জানি নিশ্চিতভাবে যে শক্তি চট্টোপাধ্যায় কি মণিমাণিক্য ছড়িয়ে রেখে গেছেন সেই ভগবদ গীতা অনুবাদের কাজেও। রবীন্দ্রনাথের রামচর্চা, রামায়ণ চর্চা, এই সংক্রান্ত লেখাগুলো তো আমাদের বিদ্যালয়ে আসে না বিনায়কদা? আমি আরেকটা কথা বলছি, আমি একটা লেখা লিখেছিলাম সুভাষ মুখোপাধ্যায় সম্পর্কে, স্পষ্ট উত্তরাধিকার, সেই লেখাটার মধ্যে একটা শব্দ ছিল, সুভাষ মুখোপাধ্যায়ের মতো বামপন্থার সর্বজন শ্রদ্ধেয় কবি, তার কবিতার বইয়ের নাম ছেলে গেছে বনে। কোত্থেকে এই কবিতার বইয়ের নামটা আসছে, ছেলে গেছে বনে? এখানে আমি এই প্রশ্নের উত্তরটা আমি আগেই দিয়েছি, যেখানে আব্দুল সাহেবের কথা বললাম বা ইত্যাদি, আমি একটা অন্য মানে সেই এই প্রশ্নের সূত্রেই আমি তোমার প্রশ্নের সূত্রে একটা অন্য কথায় আসছি। রাম এর রাম না ওর রাম তর্কে একটা বিপুল বিষয় উঠে আসে বারবার, রাম বাঙালির রাম নয়। এটা খুব মজা লাগে, এটা আগে আরো বেশি উঠতো, এখন একটু কম উঠছে। রাম নাকি বাঙালির রাম নয়। রবীন্দ্রনাথের বংশলতিকাটা একটু দেখলে দেখা যাবে, রবীন্দ্রনাথের যে ঊর্ধ্বতন পুরুষ যারা, তাদের 12 জনের মধ্যে 6 জনের নাম হচ্ছে রাম দিয়ে। এটা যে কেউ দেখে নিতে পারেন। তো তার মধ্যে রামমণি থেকে রামবল্লভ সমস্ত আছে। কোথা থেকে এলো? রামকৃষ্ণ, রামপ্রসাদ নামগুলো কোত্থেকে এলো? আমরা যখন আমরা মুরারি গুপ্ত মহাপ্রভু শ্রীচৈতন্যকে রাম রূপে আরাধনা করতেন, মহাপ্রভুকে বিষ্ণুই মহাপ্রভু রাম নয়, এটা জেনে তিনি আত্মহত্যা করতে যাচ্ছিলেন। মহাপ্রভু তখন তাকে রাম রূপে দেখা দেন। শ্রীচৈতন্য চরিতামৃতে এই কথা আছে, এবং বলেন, মুরারি আমি রাম রূপে তোমাকে দেখা দিলাম, তুমি হনুমান হিসেবে আমাকে পূজা করো। তাহলে হঠাৎ করে রাম কেবল বাঙালির নয়, এই আজগুবি তত্ত্বটা কোথার থেকে এলো কেউ জানে না। রাম পূর্ব এশিয়ার, রাম দক্ষিণ ভারতের, রাম উত্তর ভারতের, রাম শুধু মধ্যেখানে এই খণ্ডিত বাংলার ভূখণ্ডটাকে এড়িয়ে গেছেন। তো এটা খুব স্বাভাবিকভাবেই একটা খুব মানে কি বলবো, ইল কনসিভড পলিটিক্স যাকে বলবো, পলিট্রিক্স বলবো রাদার। তো আমার মনে হয় যে এগুলো মুখ থুবড়ে পড়াই এগুলোর নিয়তি। রাম বাকি ভারতের যতটা, বাংলারও ততটা, বা বলা যায় বাকি এশিয়ার যতটা, বাংলারও ততটা। এটা নিয়ে কোনো সংশয় কোথাও থাকতে পারে না। এবং রাম ওর কিন্তু তোমার নয়, এর কিন্তু তার নয়, এগুলো যারা বলেন বা করেন তারা নির্দিষ্ট কিছু উদ্দেশ্য নিয়ে করেন। তার ফলে অন্য দিক থেকেও কিছু বাড়াবাড়ি দেখা যায় না যে তা নয়। যিনি জীবনে হয়তো বাবার একটা কথা শোনেন না, তিনি হঠাৎ করে জয় শ্রীরাম বললেই যে খুব বিরাট হয়ে যান তা কিন্তু নন। এইখানেই রামকে নিয়ে সবচেয়ে বড় ব্যাপারটা। রাম মানে কিন্তু সারা জীবন জুড়ে কর্তব্য পালন। আমরা কতজন সেই কর্তব্য পালন করতে প্রস্তুত অনির্বাণ? আর যারা প্রস্তুত তাদের আজ মনে রাখা উচিত, দেশের মধ্যে সবাইকে নিয়ে কোনো রকম ভেদ বিভেদকে মাথাচাড়া না দিতে দিয়ে দেশে সবার জন্য গণতন্ত্র, সবার জন্য ফ্রি স্পিচের একটা জায়গা, এবং সবাইকে সঙ্গে নিয়ে দেশের উন্নতির পথে এগিয়ে চলা, এটাই রাম রাজত্বের প্রথম এবং শেষ কথা। অনেক ধন্যবাদ বিনায়কবাবু আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। আপনার অত্যন্ত ব্যস্ততার মধ্যেও সাহিত্যিক বিনায়ক বন্দ্যোপাধ্যায় সরাসরি আমাদের সঙ্গে ছিলেন। আজকের জানতে চাই বাংলায় আমরা বোঝার চেষ্টা করলাম, জানতে চেয়েছিলাম যে রাম আসলে বাঙালির কতটা, বাংলার কতটা। আশা করি আমি তো উত্তর পেয়েছি, আপনারা উত্তর পেলেন। সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়।